চলো তাহলে। আমিও যাব তোমাদের সাথে, প্লিজ মানা করো না। আচ্ছা চলো। তারপর ওরা তিনজন রাসেল যেখানে থাকতো সেখানে চলে আসে। রুমে ঢুকেই দেখতে পায় ঘরে চৌকি পর্যন্ত নেই, শুধু মাটিতে একটা পাটি বিছানো। তার পাশেই ভাঙা একটা টেবিলে গুছিয়ে রাখা কয়েকটা বই, এক কোণায় একটা মোবাইল সিম আর সাদা কাগজ পড়ে থাকতে দেখে রাফি হাতে নেয়। ওকে, এই সিম আর মোবাইলটা আমি কিনে দিয়েছিলাম কথা বলার জন্য। কাগজটা খুলে দেখেন কি লেখা আছে। সেটাই দেখি আমার বন্ধু কি লিখেছে। দোস্ত, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাবার আগে তোর সাথে দেখা পর্যন্ত করতে পারলাম না, কেননা এই নিষ্ঠুর শহরটা আমার জন্য নয় রে। কি করব, যার জন্যে বেঁচে থাকার হাজারো স্বপ্ন দেখতাম, সেই তো এই এতিমটার মুখ দেখতে চাই না। তাই তো চলে যাচ্ছি তোদের ছেড়ে। মোবাইলটা রেখে গেলাম, পারলে ক্ষমা করে দিস আর ভালো থাকিস। শেষে একটা কথাই বলবো, রাইসাকে কখনো কষ্ট দিস না, কেননা তুই আমার মতো আবার এতটা কষ্ট সহ্য করতে পারবি না। আর ইসরাতকে বলিস সবসময় যেন ভালো থাকে, আর ভালো তো থাকবেই। আমার মতো এতিমের মুখটা দেখতে হবে না আর বিরক্ত হতে হবে না। আর লেখার ক্ষমতা হচ্ছে না রে বাই। ভালো থাকিস তোরা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো দেখা হবে। ইতি এতিম ছেলে। চিঠিটা পড়ে রাফি সহ সবাই কান্নায় ভেঙে পড়ে। ইশরাতের কান্না যেন থামছেই না। দেখছে, এই জন্য বলি কি, থাকতে মূল্য দিতে শিখুন, কারণ হারিয়ে গেলে আর হাজার মূল্য দিতে চেয়েও কোনো লাভ হবে না। ইশরাত, আজকে তো তুমি অনেক খুশি, তাই না? আমার বন্ধুটাকে দূরে সরিয়ে দিয়ে ওর একটাই দোষ ছিল, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। এভাবে বলো না প্লিজ, আমি আগে আসলে বুঝতে পারিনি এমনটা হবে। বুঝবে কেমনে? আমার বন্ধু যে একটা এতিম ছিল, আর সবাইকেই না কোনো অল্পতেই বিশ্বাস করে নিত, যেইটাই ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তবে এখন তুমি মুক্ত। রাসেল নামের কেউ ভালোবাসি বলে বিরক্ত করবে না, মোবাইলে কল দিয়ে বলবে না তোমার কথা না শুনলে ওর ঘুম আসে না। যেই মানুষটা আমার ভালোবাসাকে কাজে এনে দেবার জন্য কত অত্যাচার সহ্য করেছে, অথচ একটিবারের জন্য ও মুখ ফুটে তার প্রতিবাদ করেনি, আর তুমি সেই মানুষটার পবিত্র ভালোবাসা নিয়ে মিথ্যা নাটক করেছো, ঠিকই বুঝবে যেদিন কিছুই করার থাকবে না। এভাবে বলবেন না প্লিজ, আমি যে ওকে অনেক ভালোবাসি। কেন এমনটা করেছি যেটা আমি নিজেও বুঝতে পারছি না। সেটা আর বলে লাভ নেই, কারণ আমি তো আর রাসেলের মতো বোকা না আপনার মিষ্টি কথা বিশ্বাস করব। এই রাইসা, চলো তো। রাফি কথাগুলো বলেই রাইসার হাত ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। ইসরাত সেখানে বসেই কান্নায় ভেঙে পড়ে। আজকে যেন চোখের পানি বাধা মানছে না। আজকে ঠিকই বুঝতে পারছে রাসেল ওর জীবনে কতটা জায়গা জুড়ে ছিল। ওর কথা বলা বিরক্ত না, বরং ভালোবাসায় জড়ানো যত্ন ছিল। রাসেল, তুমি কেন চলে গেলে? আমি না হয় ভুল করে কথাটা বলেছি, তাই বলে তুমি চলে যাবে? একটাবারের জন্য ভাবলে না তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো? ইসরাত কান্না করতে করতে সেখান থেকে চলে যায় বাড়িতে। এদিকে রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ওর মা কাজের মেয়ের সাথে কাজ করতেছে। আম্মু কি করতেছো শুনি? দেখছিস রান্না করতেছি, তাও জিজ্ঞেস করছিস? তোমাকে কাজ করতে হবে না, তুমি সরো তো, আমি করতেছি, বুঝতে পারলে? রাসেলের কথা শুনে রাশিদা চৌধুরী ও কাজের মেয়ে লায়লা অবাক হয়ে রাসেলের দিকে তাকিয়ে থাকে। তুই রান্না করবি মানে? তুই কি রান্না করতে পারিস নাকি? আমি সব পারি, কারণ আমি তো রান্না করে খেয়েছি, তাই না? না, তোর কাজ করতে হবে না, তোর বাবা এসে দেখলে খবর করে ছাড়বে। কিচ্ছুটি বলবে না, আমি আছি তো নাকি? আর বাবা আমার হাতে রান্না খেয়ে ভুলেই যাবে কে রান্না করেছে। বাবা এত ওভার স্মার্ট? আচ্ছা রান্না কর দেখি, কেমন করে রান্না করে আমার ছেলে। রাসেল কান্না করতে শুরু করে। ওর কাজ দেখে কাজের মেয়েটাও যেন অবাক হয়ে দেখেই যাচ্ছে। পাক্কা 2 ঘন্টা বাদে রাসেলের সবকিছু রান্না করা শেষ হয়ে যায়। রাসেল রান্না শেষ করে, এত কিছু তুই কিভাবে রান্না করতে পারিস, যেখানে লেলাও মনে হয় এতগুলো কিছু রান্না করতে পারবে না? আম্মু, তোমার ছেলের সব গুণ আছে বুঝলে। সেটাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা তুই বরং এখন গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নে, একটু পরেই তোর বাবা চলে আসবে। আচ্ছা আমি গেলাম ওনাকে দিয়ে, তুমি সবকিছু টেবিলে সাজিয়ে রাখো, কেমন? সেটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, তুই গিয়ে আগে ফ্রেশ হয়ে নে। রাসেল সেখান থেকে সোজা রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিয়ে বেরিয়ে। তো বাবা বলে ডাকা, কারণ এটা বলার কোনো অভ্যাস নেই তো তাই। রাসেল এমন একটা কথা বলবে কেউ সেটা ভাবতেই পারেনি।
দূর পাগল ছেলে, আমাকে তুই বাবা বলে ডাকবি। আর খাবারটা খুব স্বাদের হয়েছে, এই জন্য তোকে উপহার দিলাম। বিকেলে অহনাকে সাথে নিয়ে শপিং করতে যাবি আর একটু ঘুরেও আসবি। আহানা তো সেই খুশি যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আহানা বলে ওঠে, কি মজা কি মজা, আমি ভাইয়ের সাথে শপিং করতে যাব, আরবার ঘুরতেও পারবো, কি মজা। এত খুশি হয়ে লাভ নেই বুঝলি, কারণ শপিং রাসেল করবে, তুই করবি না। আম্মু দেখছো বাবা এটা কি বলে, তার ছেলেকে শপিং করতে দিবে আর আমাকে দিবে না, আমি কি তাহলে বন্যার পানিতে ভেসে যাব? এই পাগলি, কাঁদিস না তো, আমি আছি তো নাকি? আর তুই কিভাবে ভাবলি তোকে না কিনে দিয়ে আমি কিছুই কিনবো? আহানা এবার খুশিতে ওর ভাইকে জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার লক্ষ্মী ভাই। ইস ভাইয়া, তুই আরো আগে কেন আমার কাছে আসলি না, তাহলে কত মজা নিতে পারতাম। দেখছো আব্বু আম্মু, তোমার পরীকে পেতনি বললো, আমি কি পেতনির মতো? অহনার আম্মু, তুমি আমার মাকে পেতনি কেন বললে? মা, কি কি শপিং করলি ভাইয়ের সাথে গিয়ে শুনি। এ ভাই নানান কথাবার্তার মাঝে দিয়ে খাবার পর্ব শেষ করে সবাই সোফায় বসে কথা বলে। কিছু সময় পরে রফিকুল চৌধুরী অফিসের উদ্দেশ্যে চলে যায়। বিকালে রাসেল রেডি হয়ে সোফায় বসে আছে, আহানার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই বাড়ির গেট দিয়ে একটা মেয়ে প্রবেশ করে। দেখতে একদম পরীর মতো লাগছে। রাসেল তো এক ধ্যানে তাকিয়েই আছে, মনে হচ্ছে এই ধ্যান কোনোদিন যদি না ভাঙতো তাহলে কতটা ভালো হতো। এবার চলেন মেয়েটার একটু বিবরণ শুনে আসি। নীল রঙের একটা রাউন্ড জামা পরেছে, সাথে সব ম্যাচিং করা জিনিস। হালকা সেজেছে, যেটাতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। কোমরের নিচ পর্যন্ত খোলা চুল যেন রাসেলকে একদম পাগল করে দিচ্ছে। রাসেলের এমন তাকানো দেখে নিধি তো লজ্জায় পুরাই টমেটো হয়ে গেছে। নিধি ওর সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, এভাবে কি দেখছেন? আগে কোনোদিন মেয়ে দেখেনি মনে হয়। রাসেল ঘোরের মাঝে থেকেই বলে ওঠে, মেয়ে তো হাজারো দেখেছি, কিন্তু এমন পরি দেখা তো কখনো পাইনি, তাই মন ভরে দেখছিলাম। আরে বাবা, আপনি তো কিভাবে মেয়েদের ইমপ্রেস করতে হয় সেটা খুব ভালো করেই জানেন দেখছি। আমি জানি আমি এতটাও সুন্দরী নই, শুধু পাম দিচ্ছেন। আপনি কি কোনো গাড়ির চাকা যে আমি পাম দিব? আর আপনি যদি নিজেকে অসুন্দর বলেন তাহলে আমি ভেবে পাচ্ছি না সুন্দর বলে দাবি করবে কারা। আরে বাহ, কথা তো দেখছি ভালোই বলতে পারেন। তা আহানা কোথায়? রাসেল কিছু বলতে যাবে তখনই সিঁড়ির উপর থেকে নামতে নামতে আহানা বলে ওঠে, এই তো হুবু ডাক্তার ম্যাডাম, আমি এসে গেছি। ও সরি সরি, আমাদের ভাবি সাহেবা। চুপ পেতনি, সারাক্ষণ শুধু ফাজলামি করিস তাই না? ওলে আমার ভাবিটা, দেখি আগে টমেটো হতেও পারে। তা আমাকে আসতে বললি কেন? আর তোকে তো আজকে খুব সুন্দর লাগছে। আহারে, আজকে প্রথম ভাইয়ের সাথে ঘুরতে যাব, তো একটু তো সাজতেই হবে তাই না? ওই পেতনি, তোর যদি কথা বলা শেষ হয়ে থাকে তো বের হ, না হলে সন্ধ্যায় গিয়ে কি হবে? ভাইয়া চলো। এদিকে নিধি বারবার রাসেলের দিকেই তাকিয়ে আছে, শুধু দেখেই যাচ্ছে আর মনে মনে ভাবছে, কোনোদিন কারো উপরে আমি ক্রাশ খাইনি, এই প্রথম ওর উপরে আমি ক্রাশ খেলাম। ইস, ভাবতে কেমন ভাল লাগে। তারপর রাশিদা চৌধুরীকে বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাসেল ড্রাইভ করতেছে আর পিছনে বসে নিধি আর আহানা ননস্টপ ভাঙা রেডিওর মতো বেজেই যাচ্ছে। এই হচ্ছে মেয়ে মানুষ, দুইজন একসঙ্গে হয়েছে তো হলো, কোকিলের মতো কথা বলেই যাবে। রাসেলের তো মাথা ধরে গেছে ওদের কথা শুনে। অনেকটা সময় পরে ওরা একটা শপিং মলে চলে আসে। তারপর গাড়ি পার্কিং করে তিনজনে শপিং মলের ভিতরে প্রবেশ করে। আহানা শুধু দেখেই যাচ্ছে, হঠাৎ নিধি চোখ আটকে যায় একটা পাঞ্জাবের উপরে। কিরে ভাবি, তুই এইভাবে ওই পাঞ্জাবিটার দিকে তাকিয়ে আছিস কেন? ওই পাঞ্জাবিটা না আমার খুব পছন্দ হয়েছে। তুই যদি তোর ভাইয়ের জন্য কিনতে, তবে তোর ভাইকে সেই মানাতো। টপ সুন্দরীর ভাবির পছন্দ কি আর খারাপ হতে পারে নাকি? আর এটা আমারও খুব পছন্দ হয়েছে। যেটা আহানা লক্ষ্য করে, আহানা পাঞ্জাবিটা কিনে নেয়। এদিকে ওরা শপিং করতেছে আর রাসেল ঘুরে ঘুরে এটা সেটা দেখতেছে। একটা জামা রাসেলের খুব পছন্দ হয়, কিন্তু কিভাবে আহানাকে কিনে দিবে? ওর কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাই জামাটা মন খারাপ করে দেখছে। যেটা আহানা এসে দেখতে পায় আর জামাটা কিনে নেয়। এবার আহানা লক্ষ্য করে রাসেলের মুখে স্পষ্ট খুশির রেখা ফুটে উঠেছে। এইভাবে ওরা তিনজন অনেক কিছু শপিং করে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে ঘুরতে বের হয়। একটা নদীর ধারে আসে, যেখানকার পরিবেশটা খুবই সুন্দর। নিমিষেই মন ভালো হয়ে যায়। আহানা জানিস, ওই জায়গাটায় আসলে আমার অনেক ভালো লাগে।
মনে হয় নিজেকে একদম হালকা মনে হয়। হুম, এই জায়গাটা আসলেই খুব সুন্দর। কলকল নদীতে বয়ে চলা ঢেউয়ের শব্দে মুখরিত পরিবেশ। এইদিকে নিধি কথা বলছে আর একটু একটু সামনের দিকে হেঁটে চলেছে। রাসেল খেয়াল করে একসময় নিধি একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে মাটি এই ভেঙে যাবে। রাসেল নিধিকে টান দিয়ে সরিয়ে নিতেই ওই মাটি ভেঙে নদীতে পড়ে যায়। এদিকে রাসেল আচমকা টান দেওয়ার ফলে নিধি ওর উপরে গিয়ে পড়ে। সবুজ ঘাসের উপরে দুজন একে অপরের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনেরই চোখ যেন হাজারো কথা বলতে চায়। এর মাঝে আহানা বলে ওঠে, ভাবি, তোর শুভ দৃষ্টি শেষ হলে উঠে পড়। চারপাশে মানুষ বিনা টিকিটে সিনেমা দেখছে, বুঝলি? আহানার কথা শুনে নিধি লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি রাসেলের উপর থেকে উঠে পড়ে। ধন্যবাদ আপনাকে এইভাবে আমাকে সেভ করার জন্য। ইটস ওকে মিস হবু ডাক্তার ম্যাডাম। ভাইয়া চল, অনেকে তো এখানে ঘুরলাম, এখন ওইদিকে গিয়ে আমার আর ভাবির পছন্দের ফুচকা খাবো। চলেন, ফুচকা পাগলির দল। বুঝি না এই ফুচকার মাঝে কি আছে যে মেয়েরা এটা খাওয়ার জন্য এতটা পাগল। এই যে আপুমনিরা, আপনারা আমাকে একটু বলে দিয়েন তো আসলে কি কারণে এই ফুচকা আপনাদের এত প্রিয়। তারপর ওরা তিনজন একটা ফুচকার দোকানে এসে ফুচকা নিয়ে খেতে শুরু করে। রাসেলের এক প্লেটের সাথে 2 রাক্ষসীর 3 প্লেট শেষ হয়ে যায়। আহানা, তুই কি আরো ফুচকা খাবি? অলরেডি কিন্তু 3 প্লেট ফুচকা শেষ করেছিস। এত তেলে ভাজা জিনিস খাওয়া কিন্তু ভালো না। আর খাবো না, অনেক খাইছি। আসলে ভাইয়া, এটা না দেখলেই কেমন জানি লোভ সামলাতে পারি না, শুধু খেতেই ইচ্ছে করে। এই যে ম্যাডাম, আপনি কি খাবেন? কেউ যদি আদর করে আইসক্রিম এনে বলতো তুমি কি এটা খাবে, তাহলে খেতাম, কিন্তু এমনটা তো আমার কল্পনা। বাবারে বাবা, কি প্ল্যান মাইরি আইসক্রিম খাওয়ার। ভাবি, তোর থেকেও তো আমার অনেক কিছু শিখতে হবে। নিধি কিছু বলতে যাবে তার আগেই রাসেল আইসক্রিম নিয়ে সে ওদের সামনে হাজির হয়। এই নিন আপনাদের জন্য স্পেশাল আইসক্রিম, চুষলেই মজা আর মজা। ধন্যবাদ। আর আমাকে তুমি করে বলবে, এইসব আপনি বলতে আমার শুনতে বা বলতে দুটোতেই অ্যালার্জি বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। আমি আবার ইনজেকশন দেখে ভয় পাই। রাসেলের কথা শুনে তো নিধি হো হো করে হেসে দেয়। রাসেল এক দৃষ্টিতে ওই হাসির মাঝেই যেন হারিয়ে যায়। এত সুন্দর মন কাড়া হাসি ও কারো হয় যেটা নিধিকে না দেখলে রাসেল বিশ্বাসই করতো না। ভাইয়া, তোর আইসক্রিম তো গলে গলে পড়ে শেষ হয়ে গেল। আমি তো পরীর হাসিতেই ক্রাশ খেয়ে বসে আছি। কি যে বলো এইসব বিড়বিড় করে, দাও আইসক্রিম তোমার খেতে হবে না। নিধি রাসেলের হাতে থাকতে আইসক্রিম খেতে শুরু করে। এক পর্যায়ে আইসক্রিম শেষ। রাসেল একটা আঙ্গুল মুখে নিয়ে কামড় দিয়ে বসে। আহ, এই রে, সরি, আমি তো আইসক্রিম মনে ভাবি, করেই গেছি। তুই ভাইয়ের আঙুলকে আইসক্রিম ভেবে খেয়ে নিচ্ছিলি? হায় রে কপাল। আচ্ছা, এখন বাড়ি ফেরা যাক, অনেক তো ঘোরা হলো। এরপর ওরা সবাই বাসায় চলে আসে। নিধি ওর শপিং নিয়ে ওর বাসায় চলে যায় আর রাসেল ও আহারা ওদের বাসায় চলে আসে। রাশিদা চৌধুরী ও রফিকুল চৌধুরী সোফায় বসে কথা বলছিল। ঠিক তখনই দেখতে পায় আহান ও রাসেল চলে এসেছে। কিরে, তোদের শপিং করা আর ঘোরা এখনো শেষ হলো না? কি করব, তোমার ফাজিল বৌমা তো ঘুরতে ঘুরতে সময় শেষ করে ফেলছে, আসতেই চাইছিল না। এই দেখ, আমার বৌমার নামে কোনো দোষ দিবি না। বাব্বা, বৌমার জন্য এত দরদ, ভাবতেই তো অবাক লাগে। অনেক কিছু কিনেছি, আর ভাইয়ার জন্য অনেক কিছু কিনেছি, এই দেখো। বাহ, সবগুলো তো খুব সুন্দর। তা এই পাঞ্জাবিটা তো বেশি সুন্দর হয়েছে। কার পছন্দ এটা? এটা তোমার বৌমা পছন্দ করেছে। তোমার সুন্দরী বৌমার পছন্দ কি আর খারাপ হতে পারে বলো? মোটেও না, নিধির পছন্দ অনেক ভালো, আর এই পাঞ্জাবিটা অনেক সুন্দর। এটা ভাইয়া আমার জন্য পছন্দ করেছে, তবে ভাইয়ার পছন্দ কিন্তু খারাপ না। হয়েছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে কেমন? অনেক তো ঘোরাফেরা করেছিস, এখন একটু রেস্ট নে। ঠিক আছে আম্মু, আর এই প্যাকেট 2টা তোমাদের জন্য। আহানা সহ সবাই অবাক, এই প্যাকেটে আবার কি আছে। আর আহানা তো অবাক যে রাসেল এইসব কখন কিনেছে। কি আছে এর ভেতর শুনি? খুলেই দেখো না, তাহলে তো বুঝতেই পারবে। রাসেলের কথা শুনে আহানা প্যাকেট খুলে দেখে একটা পাঞ্জাবি, তাও আবার রাসেলেরটার মতো, আর একটা শাড়ি যেটা রাশিদা চৌধুরীর মন করেছে। বাহ, তোর তো পছন্দ আছে বলতে হবে।
রাসেল কিছু বলতে যাবে তার আগেই রফিকুল চৌধুরী বলে ওঠে, দেখছো রশিদা, একেই বলে বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। ঠিকই, মা বাবার জন্য ও কিছু না কিছু কিনে এনেছে। তোমার মেয়ে কখনো কি এনে? তোর কিছুই হবে না, শুধু গিয়ে হাজিরাটা দিবি, ব্যাস, তারপর যা করা লাগে আমিই করব। না বাবা, আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী কর্ম করতে চাই, তোমার পাওয়ার অনুযায়ী নয়। সেটা ভালো কথা, কিন্তু তোর উপর ছেড়ে দিয়ে যদি না টিকতে পারিস তখন কি হবে? আমার নিজের উপরে অনেক ভরসা আছে, আর আমি বিশ্বাস করি নিজের উপরে বিশ্বাস যত মজবুত হবে সে জীবনে ততটাই উন্নতি করতে পারবে। ওকে, ঠিক আছে, তোর ইচ্ছে, তবে পরে কি আমাকে দোষারোপ করতে পারবি না। ঠিক আছে বাবা, আমি নিজের চেষ্টায় সফলতা অর্জন করব, এই আমি বলে দিলাম। সেইভাবে অনেক কথা বলে রাসেল ও বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে চলে যায় এয়ারপোর্টে। রাসেলকে বড় বড় অফিসারের সাথে রফিকুল চৌধুরী পরিচয় করিয়ে দেয়। রাসেল সব পরীক্ষায় শেষ করে, সব কিছুতেই প্রথম হয়। বিকেলে বাসায় চলে আসে। কি রে, কেমন হলো তোর পরীক্ষা শুনি? আম্মু, অনেক ভালো হয়েছে। বাঁকাটা এখন আল্লাহর হাতে, তবে আমার আশা আছে এই চাকরিটা আমার হবেই। দোয়া করি বাবা, তোর মনের আশা যেন আল্লাহ পূরণ করে। এখন খেয়ে নে, সারাদিন তো মনে হয় কিছুই খাসনি। রাসেল ওর মায়ের সাথে খেয়ে নেয়। রুমে এসে সেই একটা ঘুম দেয়। সন্ধ্যায় ঘুম ভাঙে আহানার ডাক শুনে। এই ভাইয়া, উঠে পড়, সন্ধ্যা হয়ে এলো। ওই ভাইয়া, ওঠ তাড়াতাড়ি। উঠছি, তুই যা। আচ্ছা, আমি গেলাম, তুই উঠে আসে, কিন্তু না হলে আবার না জানি কি করে বসি, সেইটা জানি না। রাসেল উঠে ওয়াশরুমে চলে যায়, আর আহানা চলে যায় ছাদে। রাসেল একটু পরে ছাদে চলে আসে। করে পেতি ছাদে কি করিস একা একা? দেখ ভাইয়া, ভালো কিন্তু হবে না। আমাকে তোর কোন দিক দিয়ে পেতনি মনে হয়? আরে পাগলি, আমি তো তোর সাথে মজা করে বলি, তোকে রাগান্বিত করার জন্য। আমি তো বুঝি, তাই তো এতটাও রাগ করি না যাতে তোর মন খারাপ হয়। আচ্ছা, কি করিস একা একা? এই সময় না ছাদে বসে থাকতে খুবই ভালো লাগে। হালকা বাতাস, আবছা আলো, সব মিলিয়ে অসাধারণ। তুই ঠিক কথাই বলেছিস, এমন সময়টা আমারও খুব ভালো লাগে। আচ্ছা ভাইয়া, তুই কি কাউকে ভালোবেসেছিস? আহানার কথা শুনে রাসেল থতমত খেয়ে যায়, কি বলবে ভেবে পায় না। বলবো পরে একদিন, আজকে প্লিজ জোর করিস না, আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছা হয় আমাকে বলিস, নো সমস্যা, কেমন? এভাবে দুই ভাই বোন অনেক সময় কথা বলে ছাদ থেকে চলে আসে নিচে খাবারের জন্য। সবাই অপেক্ষা করতেছে। খাওয়া দাওয়া করে সবাই যার যার রুমে চলে যায়। রাসেল এসে ইসরাতের কথা ভাবতে থাকে। ইসরাত, কেন করলে এমন? এমন তো হবার কোনো কথা ছিল না। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম। কি দোষ ছিল? আমি এতিম, এটাই। রাসেল ভাবছে আর চোখের জল ফেলছে। চোখের জল মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে রাসেলের কোনো খেয়ালই নেই। সকালের ঘুম থেকে উঠে মসজিদ থেকে নামাজ পড়ে আসে। এইভাবে চলে যায় অনেকগুলো দিন। রাসেল বিমান বাহিনীর অফিসার পদে চাকরি পেয়েছে। কিছুদিন পরে ওকে ট্রেনিংয়ের জন্য যেতে হবে। আর রাসেল আহানার কলেজে ভর্তি হয়েছে। আব্বু, আমাকে নাকি লন্ডনে যেতে হবে ট্রেনিংয়ের জন্য। যেতে হবে, তুই কোনো চিন্তা করিস না, মাত্র তো 6 মাস পর, 6 মাস, তারপরেই আবার চলে আসবি। কিন্তু আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? এই কয়েকদিনে তোমাদের যে অনেক বেশি আপন করে নিয়েছি। দেখ বাবা, তুই একদম এটা মনে করিস না, তোকে অনেক বড় হতে হবে। আম্মু, সেই স্বপ্ন নিয়েই তো আজও বেঁচে আছি। তা না হলে সে কবে আল্লাহর কাছে চলে যেতাম। কি বলিস এইসব? তোর মাথা ঠিক আছে? এখন গিয়ে রেস্ট নে, যা, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আম্মু, ঠিক আছে। তোমাদের কথা না শুনে কি আর পারি বলো? তোমরাই যে আমার সব, আমার কেউ নেই সেটা আর মনে হয় না তোমাদের পেয়ে। আমি কখনো ভাবতেও পারিনি তোমরা এই এতিম ছেলেকে এতটা আপন করে নিবে। বাবা, এইভাবে বলিস না, তোকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। আমিও একটা ছেলে ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে। ও তাহলে হয়তো আজ তোর মতোই হতো। দোয়া করি আল্লাহ যেন তোমাদের হারিয়ে যাওয়া ছেলেকে তোমাদের কোলে ফিরিয়ে দেয়। এভাবে সবাই অনেক কথা বলে দেখতে দেখতে রাসেলের লন্ডন চলে যাবার সময় এসেছে। ওর বাবা সব কাগজপত্র আগেই রেডি করেছে, তাই আর ওকে কিছুই করতে হচ্ছে না। এদিকে নিধি রাসেল যে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, যেটা রাসেলকে বলার সাহস হচ্ছে না। রাসেল যে বোঝে না সেটা কিন্তু না, রাসেলও বোঝে নিধি ওকে ভালোবাসে, কিন্তু রাসেলের এখন আর প্রেম ভালোবাসা বিশ্বাস হয় না। রাসেল, দেখে শুনে থাকিস কিন্তু, আর শরীরের যত্ন নিবি, একটু পিছু পা হবি না। এই আমি বলে দিলাম। ঠিক আছে আম্মু,
আমি ভুলে গেলে তুই মনে করিয়ে দিও, কেমন? পাগল ছেলে একটা, কি বলিস? তোর শরীরের যত্ন নেবার কথা আমি এখন থেকে কিভাবে নিতে বলবো? আমি কি দেখতে পারবো নাকি? আম্মু ভাইয়া যাবার সময় হয়ে গেছে, আরও দেরি করলে আবার বিমানের পাইলট ওর জন্য বিমান নিয়ে বসে না থেকে সোজা চলে যাবে। তখন তোমার ছেলে এয়ারপোর্টে বসে বসে মশা মারবে। তুই চুপ কর। মা ছেলের খুনসুটি তুই দেখতেই পারছিস না। নিধি মা, তোর মন খারাপ কেন? আরে না আন্টি, আমার মন খারাপ না। আর আমার মন তো সব সময় এমনিই থাকে, তাই না? নিধি হাসালি। এইটা মায়ের মন। ছেলে মেয়ের মুখ দেখলেই বুঝতে পারি মনের মধ্যে কি চলছে। না আন্টি, এসবের কিছুই না। তুমি শুধু শুধু বলছো। আচ্ছা ঠিক আছে। রাসেল তো বুঝেছে নিধির মনটা কেন খারাপ, কেননা নিধি মুখে বলতে না পারলে অনেকভাবে বুঝিয়েছে ও রাসেলকে কতটা ভালোবাসে। এদিকে নিধি মনে মনে ভাবে, না আন্টি, এসবের কিছুই না। তুমি শুধু শুধু বলছো। জীবনের প্রথম কারোর প্রতি এতটা আকৃষ্ট হলাম, আর তাকে ভালোবাসি বলার আগেই চলে যাচ্ছে। আল্লাহ কেন আমার সাথে এমনটা করে? রাসেল একটু আমার কথা শুনবে? নিধির কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে যায়, আবার কিছু বলেও না, কারণ সবাই বুঝতে পেরেছে নিধি রাসেলকে অনেক বেশি ভালোবাসে। রাসেল ওর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, আর ওর মা বলে, দেখ বাবা, মেয়েটা কি বলে। চলেই যাচ্ছিস, একটু শুনেই যা এর কথা। ঠিক আছে আম্মু, ওই চলো দেখি কি বলবে শুনি। চলো। নিধি আর রাসেল ওর রুমে চলে আসে। এদিকে আহানাও ওর মা মিটমিট করে হাসতেছে। পাগলি মেয়ে একটা, আমার ছেলেকে এতটা ভালোবাসে তবুও সেটা বলতে পারছে না। আম্মু, ভাবি ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, তাই তো সবসময় ভাবি আমার থেকে ভাইয়ের খবর নাই। ভাইয়া এটা করেছে নাকি, ওটা করছে নাকি। আহানা আর নিধি ও রাসেলকে মানাবেও অনেক ভালো। মনে হয় দুজন একে অন্যের জন্য তৈরি। মা আমি এভাবেই কথা বলতে থাকুক, আমরা বরং চলে যাই নিধি ও রাসেলের কাছে। কি বলেন আপনারা? নিধি রুমে গিয়ে রাসেলকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাসেল তো মনে হচ্ছে আসমান থেকে পড়লো। এই কি করছে এসব? আমি যে একটা পরপুরুষ, সেটার কথা কি তোমার মনে নেই? না নেই, আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। সেটা কেন বোঝো না বলো? দেখো নিধি, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, তোমার মনটাও অনেক ভালো। আমি কেন যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়বে? তাহলে তুমি আজও দূরে দূরে কেন আছো, আমাকে আপন করে না নিয়ে? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না? আমি কি দেখতে খারাপ, নাকি তোমার সাথে মানাবে না? কোনটা? তুমি সব দিক দিয়ে পারফেক্ট। কি আমি তোমাকে ভালোবাসতে পারবো না কারণ আমি ভালোবাসার বিশ্বাস করি না? দেখো, তোমার সাথে অতীতে কি হয়েছে সেটা আমি জানতে চাই না। আমি এইটুকু বলবো, আমি তোমার জন্য মৃত্যুর পরেও অপেক্ষা করব। শোনো নিধি, আমার কথা ভেবে নিজেকে কষ্ট দেবার কোনো মানে হয় না। এই মনটা একটা পাথরে পরিণত হয়ে গেছে। যত এই প্রেমের পানি ঢালো না কেন, প্রেমের কাছে ফুল ফুটবে না। আমার ভালোবাসা যদি পবিত্র হয়, তাহলে তোমার ওই পাথরের মনে আমি আমার প্রেমের ফুল ফুটিয়েই ছাড়বো। ওকে, চেষ্টা করে দেখো আর ভালো থেকো। যদি বেঁচে থাকি তো ফের দেখা হবে কোনো এক সময়। উপরের কথাগুলো বলেই রাসেল সেখান থেকে চলে আসে। নিধি সেখানেই দাঁড়িয়ে থাকে, দুই চোখে জলের যেন বন্যা বয়ে যাচ্ছে। রাসেলেরও অনেক কষ্ট হচ্ছে, কেননা রাসেলও তো নিধিকে ভালোবাসতে চায়, কিন্তু ইশরাতের কথা মনে হলেই সব এলোমেলো হয়ে যায়। কারণ নিধিও যদি অমন করে, তাহলে যে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে। আম্মু আসে, আমার জন্য দোয়া করিও আর তোমার মেয়েকে দেখে রাখিও। বাবা, আমার দোয়া তোর সাথে সব সময় আছে, আর আমি আমার দুই মেয়েকেই দেখে রাখবো। মায়ের এমন কথা শুনে রাসেল না হেসে পারে না, হো হো করে হেসে চলে যায় রাসেল। কি যে বলো। বলো না আম্মু। আচ্ছা বাই, আর পেট নিয়ে দেখে শুনে থাকিস। আহানা কিছুই বললো না, কেননা ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। এই কয়েকদিন আসলেই অনেকটা আপন করে নিয়েছে। রাসেল এয়ারপোর্টে ওর বাবার কাছে বসে আছে, সবকিছু রেডি হয়ে গেছে। আর মাত্র কিছু সময় পরেই রাসেল চলে যাবে অন্য দেশের উদ্দেশ্যে। রাসেল চলে যাবে ঠিক সেই মুহূর্তে রাসেলের বাবা বলে ওঠে, বাবা, সব সময় নিজের খেয়াল রাখিস, আর কোনো চিন্তা করবি না। মনে করবি তোর সাথেই আছি আমরা। রাসেল ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়।
বাবা ছেলের এমন ভালোবাসা দেখে ওখানে উপস্থিত সবাই যেন থমকে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে। আর তুমি নিজের আর আম্মু ও আহনার খেয়াল রাখিও। ভালো থেকো, বাই। রফিকুল চৌধুরী এক ধ্যানে প্লেনের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে চোখের পলকের সামনে হারিয়ে যায়, আর দেখতে পাওয়া যায় না বিমানটিকে। চোখের কোণে জমে থাকা পানি আজ একটু বেশিই জমেছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বাসায় চলে আসে। এদিকে আহানা রুমে এসে দেখে নিজে এখনো কান্না করেই যাচ্ছে। ভাবি, তুই এভাবে কান্না করতেছিস কেন? আর ভাইয়া তো চলে গেছে, যাওয়ার আগে চোখের ইশারায় অনেক খুঁজলো। চলে গেছে। চার দেওয়ালের মাঝে বন্দির আগে ঠিক মতো খাবারও খায় না। একটা নিরাপদ ছেলের পবিত্র ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছে ওর সাথে। এমনটা হবে না তো কার সাথে হবে বলো? ওর বোঝা উচিত ছিল রাসেলের মতো ছেলেকে নিজের জীবনে পেয়েও হারিয়ে ফেলা মানে কত কিছু। এখন ঠিক বুঝতেছে, কিন্তু আফসোস, কিছুই করার নেই। এভাবে কথা বলতেই থাকে দুজন। এদিকে রাসেল জানালার গ্রিল ধরে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। নিধির কথা আজ বড্ড বেশি মনে পড়তেছে। এখন আর ইসরাতের কথা মনে পড়ে না, কারণ নিধির ভালোবাসার নিচে ইসরাতের মোহ চাপা পড়ে গেছে। রাসেল এসব ভাবছে ঠিক তখনই পেছন থেকে আকাশ বলে ওঠে, স্যার, আপনার নাস্তা করার সময় হয়ে গেছে, চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। ও আকাশ সাহেব, আচ্ছা চলেন। হ্যাঁ স্যার, আপনার মনটা কি কোনো কারণে খারাপ আজকে? না, তেমন কিছু না, ওই একটু আর কি। বাড়ির লোকের কথা ভীষণ মনে পড়ছে তো, তাই আর কি। রাসেল আকাশের সাথে নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য। কি ভাবছেন, আকাশটা আবার কে? আসলে আকাশ হলো বিমান বাহিনীর একজন ছোট কর্মকর্তা, যে রাসেলের দেখাশোনা করে, সবাই নাস্তা করে নেয়। এইভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। রাসেল শুয়ে আছে, তখনই বাড়িতে ফোন দেয় আহানার ফোনে। আসসালামু আলাইকুম ভাইয়া, তুই কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে, তবে একজন একটু অসুস্থ আছে। অসুস্থতার কথা শুনে রাসেল অনেকটা ঘাবড়ে যায়। কে আবার অসুস্থ হলো এটা ভেবে। কি রে, এই তো বললি সবাই ভালো আছে, তাহলে অসুস্থ হলো কে শুনি? ভাবির অনেক জ্বর, তোর কথা চিন্তা করে ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। কি বলিস? আমার কথা ওকে কে চিন্তা করতে বলেছে? ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে, বুঝিস না কেন? আমার মনে কোনো ভালোবাসা নেই রে। আচ্ছা, ওর খেয়াল রাখিস ভাই, পরে কথা হবে। রাসেল ফোন কেটে দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয়, কেননা নিধির কথা ওকে অনেক ভাবাচ্ছে, যেটা মুখে প্রকাশ করতে পারছে না। একেবারেই পাগলি একটা। ওর কেন আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিতে হবে? আমি তো ওরই আছি, সেটা কি বোঝে না? এই রে, আমি পাঠকদের সামনে এটা কি বললাম? রাসেল এভাবে কথা বলছে আর একাই হাসতেছে। এমন সময় আকাশ চলে আসে সেখানে। স্যার চলেন, কোথাও ঘুরে আসি। আর তো থাকবোই মাত্র 2 মাস, তারপর তো চলেই যাব। চলেন, একটু ঘুরে আসলে মনটাও হালকা হয়ে যাবে, আর এই শহরটার সাথেও একটু পরিচিত হয়ে নেওয়া যাবে। স্যার, আপনি খুব মজার কথা বলেন, কিন্তু আপনার সাথে কেন জানি কথা বলে আমার খুব ভালো লাগে। কি যে বলেন না, আমি ভালো গুছিয়ে কথা বলতে পারি না দেখে কোনো মেয়ে কথা পর্যন্ত বলতে চায় না। আর আপনি বলছেন আমার কথা আপনার ভালো লাগে? আপনার সাথে যে মেয়ে কথা বলবে না, সে হয় বোবা, না হয় তার কপাল খারাপ। আপনার মতো এত সুন্দর মনে মানুষ পেয়েও কথা বলে না। হয়েছে, এখন চলেন, রেডি হয়ে যাওয়া যাক। আকাশ চলে যায় রেডি হতে। রাসেলও রেডি হয়ে নেয়। হোয়াইট শার্টের সাথে কালো প্যান্ট ও কালো কোটে, একদম পুরাই যেন ম্যান ইন ব্ল্যাক। এই পোশাকে রাসেলকে কোনো মেয়ে দেখলে চোখ না বন্ধ করে এক বস্তা ক্রাশ খাবে। এই যে আপুমনিরা, আপনারা আবার ক্রাশ খেয়ে আমার দোষ দিয়েন না। রাসেল ও আকাশ বের হয়ে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু রাসেল খেয়াল করছে বারবার আকাশ ওর দিকে তাকাচ্ছে। আচ্ছা আকাশ সাহেব, আমি লক্ষ্য করতেছি আপনি অনেকটা সময় ধরেই আমার দিকে নজর দিচ্ছেন। এটার কারণ কি আসলে? আসলে স্যার, আপনাকে আজকে এই পোশাকে একটু বেশি সুন্দর লাগতেছে। আমি তো ক্রাশ খেয়ে গেছি। ইস, আমি যদি মেয়ে হতাম তাহলে এখনই প্রপোজ করে ফেলতাম। রাসেল তো আকাশের কথা শুনে হাসতে হাসতে শেষ। ছেলে হয়ে ছেলের উপরেই ক্রাশ খেয়েছে। কি আর বলবো রে ভাই, আজকাল যেই জামানা আইছে, মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসে, একে অপরকে ছাড়া বাঁচবে না, সেখানে এটা কিছুই না। হয়েছে, এখন চলেন যাওয়া যাক। রাসেল ও আকাশ চলতে থাকে গাড়ি নিয়ে। অনেকটা সময় ঘুরে বাসায় চলে আসে। আজকের দিনটা অনেক এনজয় করেছে, যেটা ভোলার মতো না। রাসেল বাসায় ফিরেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দেয়। যেই না চোখটা বন্ধ করতে যাবে, ঠিক তখন এর ফোনে আন্নার নাম্বার থেকে কল আসে। দেখ, মাত্র একটা ঘুম দিব ভাবতেছি, আর শালার ফোন। তোরে যে কি করবো, কল আসাটা সময় পেল না। রাসেল অনেকটাই রাগ নিয়ে মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করে আর বলতে শুরু করে, হ্যালো, কে বলছেন? আর কি সুখ পেলেন আমার এই সুন্দর সবে মাত্র আসা ঘুমটা নষ্ট করে? অনেক কিছুই পেয়েছি, যেটা বলে বোঝাতে পারবো না।
রাসেল একটু অবাক হয়ে যায় নিধির কণ্ঠ শুনে, আর মনে মনে অনেকটা খুশিও হয়। রাসেল ভাবে নিধির সাথে কথা বলবে, কিন্তু পারে না, যদি আবার মায়ায় জড়িয়ে যায়। আরে ডাক্তার ম্যাডাম যে, কেমন আছো? এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি? আল্লাহ রহমতে ভালোই আছি। কি বললে? এতদিন পরে তোমার কথা মনে পড়লো? আর এই দিনের 24 ঘন্টার 22 ঘন্টাই তোমার কথা না ভাবলে আমার দিনটাই ভালো কাটে না। তোমার সাথে যোগাযোগ করার আমার কোনো ওয়ে নেই। অনেক কষ্টে লুকিয়ে আহানার থেকে নাম্বার নিয়েছি, তবে তোমার খবর আমি রোজ আহানার থেকে নিতাম। রাসেল নিধির এমন মন কাড়া কথা শুনে কি বলবে ভেবে পায় না। একটা মেয়ে এতটা ভালো কিভাবে বাঁচতে পারে? দেখো নিধি, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার মনে প্রেম ভালোবাসা বলতে কোনো জিনিস নেই। তুমি সুন্দর ও লক্ষ্মী একটা মেয়ে, দেখবে আমার থেকেও ভালো বর পাবে। চাই না আমার ভালো বর, তুমি ল্যাংড়া কানা হলেও আমি শুধু তোমাকেই চাই, এবং মৃত্যুর পরেও তোমাকেই চেয়ে যাব। আর আমি বিশ্বাস করি আমার পবিত্র ভালোবাসা আল্লাহ কখনো মিথ্যে করবে না। দেখো, বোঝার চেষ্টা করো, আমি আর এই প্রেম নামক মিথ্যে মায়ায় জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করতে চাই না। তোমার সাথে কোন মেয়ে কি করেছে সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু জানি আমি তোমাকেই ভালোবাসি, আর এই দেহে প্রাণ পাখিটা থাকা পর্যন্ত ভালোবেসেই যাব। দেখো, আমি একটা এতিম ছেলে, আমার পরিবার নেই, আর একটা এতিম ছেলের সাথে তোমার পরিবার কখনো বিয়ে দিবে না, বা তুমিও সুখী হতে পারবে না। শোনো, অন্য 10টা পরিবারের মতো আমার পরিবারের লোকজন না। আর রইল সুখের কথা, আমি তোমার কাছে যে সুখ পাবো সেটা পৃথিবীর কোথাও পাবো না। আমি তোমার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারি। রাসেল পরে যায় মহাঝামেলায়। দেখলেনি তো কতভাবে বুঝালো, কিন্তু বুঝতেই যাচ্ছে না। রাসেল কি করবে ভেবে পায় না। অবশেষে আর কিছু কথা বলে কল কেটে দিয়ে ফোন কেটে দেয়। এদিকে আমি জানি না কোনো শাকচুন্নি তোমার মনের মধ্যে ভালোবাসাটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, তবে যতই কষ্ট হোক না কেন, আমি আমার প্রেম নামক সুপার গ্লু দিয়ে তোমার ভাঙা মনকে জোড়া লাগাবই। তুমি শুধুই আমার। আই লাভ ইউ কলিজা, আই রিয়েলি লাভ ইউ সোনা পাখি। আহানা, রাসেলকে কল দে তো, একটু কথা বলি। ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আম্মু ভাইয়া মনে হয় এখন ঘুমাচ্ছে, তাই রাতে কথা বলিও নি। ভাইয়া পরিশ্রম করে, বুঝতেই তো পারো। হ্যাঁ ঠিক আছে। এইদিকে রাসেল গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে কি হচ্ছে কিছুই জানে না রাসেল। রাতে ঘুম ভাঙতে উঠে ফ্রেশ হয়ে সে রাতের খাবার সেরে নেয়। স্যার, কালকে তো আমার এখানে যেতে হবে। ওইখানে নাকি ট্রেনিং হবে আমাদের। ও সমস্যা নেই, আমি তো আছি নাকি, সব কিছু ঠিক করে নিব। স্যার, আপনি থাকতে আমার কোনো চিন্তা নেই। আপনি যেখানে সেখানে চিন্তা করেই বা কী হবে। এখন গিয়ে তাহলে ঘুমিয়ে পড়েন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। আর সকালে একটু তাড়াতাড়ি উঠিয়েন কেমন? আকাশ চলে যায় রাসেলের কথার হ্যাঁ সূচক জবাব দিয়ে। এদিকে রাসেল বিছানায় শুয়ে মায়ের নাম্বার একটা কল দেয়। কল দিতে দেরি, রিসিভ হতে দেরি না। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি কি করে ভালো থাকি তোরে ছাড়া, বল তুই কেমন আছিস? আম্মু, তোমাদের রেখে যে আমিও একটু ভালো নেই। একদম চিন্তা করবি না কেমন, আর নিয়ম মতো খাবার খাবি বলে দিলাম। আম্মু, আর তোমরাও তোমাদের যত্ন নিও কেমন? এভাবে বাড়ির সবার সাথে অনেক সময় করা কথা বলে ফোন কেটে দিয়ে ঘুম পড়িকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারে যায়। সকালে ফজরের আজানের শব্দে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল নামাজ পড়ে সে নাস্তা করে বসে থাকে আকাশের জন্য। একটু পরে আকাশ চলে আসে। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ স্যার, আমি অনেকটাই ভালো আছি। তা স্যার, আমরা বরং চলে যাই সেখানে। চলো, আমি তো আপনার জন্য রেডি হয়ে বসে আছি। আপনি তো আসতে লেট করে ফেলেছেন। হ্যাঁ স্যার, আসলে আজকে ঘুমটা একটু দেরিতে ভেঙেছে, তাই এই অবস্থা আর কি। ওরা দুজন কথা বলে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। কিছু সময় পরে চলেও আসে। সব ফর্মালিটিস পূরণ করে সেখান থেকে চলে আসে বিকেলের দিকে। রাসেল রুমে এসে সোজা শুয়ে পড়ে, কেননা আজকে সারাদিন অনেকটাই খাটাখাটনি করার কারণে একটু বেশিই ক্লান্ত। এর মাঝে নিধির কল আসে। রাসেল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এই রে, নিধি ম্যাডাম তো কল দিচ্ছে, এখন আমি কি করি? শুধু ভালোবাসি ভালোবাসি করেই তো আমার কানের 12টা বাজিয়ে দিবে না, মনে কষ্ট পাবে। তার চেয়ে বরং কলটা রিসিভ করে দেখি কি বলে। কি বলেন আপনারা? হ্যালো ডাক্তার ম্যাডাম, বলেন কি জন্য কল দিলেন? শোনো, বেশি কথা বলে কিন্তু একেবারে ইনজেকশন দিয়ে দিব। বলে দিলাম। এই আমাকে ইনজেকশন দেবার কথা বলে ভয় দেখাচ্ছ? আমি কি তোমাদের মতো নাকি যে সামান্য তেলাপোকা দেখেই ভয় পাবো?
আরে আমরা না হয় তেলাপোকা দেখে ওই একটু একটু ভয় পাই, কিন্তু তুমি তো ইঞ্জেকশন দেখেই ভয় পাও। রাসেল তো নিধির হাসির শব্দেই মাতাল হয়ে যায়, চুপ করে হাসির শব্দ শুনতে থাকে। এই, আমাকে কি তুমি মেরে ফেলতে চাও নাকি বলো তো? নিধি রাসেলের কথা শুনে অনেকটাই চমকে ওঠে, বলে কি এই ছেলে? এই এই, আমি তোমাকে মারার প্ল্যান করছি মানেটা কি? ঠিকই তো বলছি, এত মিষ্টি হাসি দিলে এমনিতেই তো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। জানো, তোমার হাসি শুনে আমি এক বস্তা ক্রাশ খাইছি। কি বলো পাগল, একটা আমার বুঝি লজ্জা পায় না? ওলে বাবা লে, কন্যা আবার দেখি সেই লেভেল লজ্জাও পায়। থাক, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা তুমি আসবে কবে? তোমাকে না দেখে আমার এই মনটা যে ব্যাকুল হয়ে আছে, সব সময় শুধু তোমার ভাবনায় মগ্ন থাকে। তোমার মনকে শেষ হয়ে যাবে এখানে, যে আমারও থাকতে ভালো লাগে না। আচ্ছা ভাইয়া তুই থাক, আমি গিয়ে একটু আম্মুর সাথে কাজে সাহায্য করি। বাবা, তুই আবার কাজের মানুষ কবে থেকে হলি শুনি? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম বলার মতোই। ভাইয়া তুইও না, কি যে বলিস না বুঝতে পারি না। আমি কি কাজ করি না বল? এই যে আমি তোর সাথে ঝগড়া করি, এটা কি কাজ না বল? হইসে হইসে আর ন্যাকা কান্না কানতে হবে না, তুই বরং গিয়ে আম্মুর সাথে কাজ কর। রাসেল বলেই ফোনটা কেটে দেয়। এদিকে আহানা গিয়ে ওর আম্মুর সাথে একটু কাজে সাহায্য করে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এদিকে নিধির চোখে ঘুম নেই, চোখটা বন্ধ করলে রাসেলের মুখটা ভেসে ওঠে। কি জ্বালা রে ভাই, এই ছেলে দেখি সব সময় আমার সাথেই থাকে, ঘুমোতেও দেয় না, আর খুব বলে ভালোবাসি না। ঠিকই আমাকে ভালোবাসে, কিন্তু বলে না। কোন ফাজিল মাইয়া যে আমার কলিজার মনটা নষ্ট করেছে বুঝি না। যদি ওরে পাইতাম, একেবারে মাথার সবগুলো চুল ছিঁড়ে দিতাম। না, এটা তো ঠিক না, কারণ ও এমনটা না করলে আমি তো আমার কলিজার দেখা পেতাম না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় বুঝতেই পারে না। সকালে রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালার ধারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বাইরের প্রকৃতি উপভোগ করছে, কেননা এখনো সূর্যি মামা তার বাড়ি থেকে বাইরে বের হয়নি, যার কারণে একটু একটু কুয়াশার চাদরেই ঢেকে আছে সবকিছু। রাসেল এক মনে তাকিয়ে আছে বাইরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা স্ট্যাচুর দিকে। স্ট্যাচুটা দেখতে খুবই সুন্দর, যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। স্ট্যাচুটা ছিল একটা কাপলদের। রাসেল হঠাৎ অতীতের কথা মনে পড়ে। চলেন আমরা একটু রাসেলের সাথে অতীতের সাগরে ডুব দিয়ে মুক্ত খুঁজতে যাই। রাসেল দেখেছো ওই স্ট্যাচুটা কত সুন্দর? মেয়েটা ছাড়তে চাইলেও কখনো ছেলেটাকে ছাড়তে পারবে না। কত নিখুঁতভাবে তৈরি করেছে কারিগর, তাই না? আসলে খুব সুন্দর দেখতে। ইস, আমরাও যদি সারা জীবন ওদের মতো থাকতে পারতাম, তাহলে কষ্ট আমাদের কখনো স্পর্শ করতেই পারতো না। দূর পাগল, আমি কি কখনো তোমাকে ছেড়ে যাব নাকি যে তুমি এসব বলছো? আমি তো সবসময় তোমারে আছি, তোমারই থাকবো। এটা নিয়ে একদম চিন্তা করবে না। চিন্তা তো আমি একদম করি না, তবে মাঝে মাঝে ভয় হয় তোমাকে হারানোর। আমি আবারও হারিয়ে কোথায় যাব বলো? তোমাকে ছাড়া যে আমিও অসহায়। তোমাকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করলেই মনে হয় এই দেহে প্রাণ পাখিটাই নাই। রাসেল ইসরাতকে জড়িয়ে ধরে ওর থুতনি ধরে কপালে একটা কিস দিতে গিয়েও পারে না, কেননা আকাশের কথায় রাসেলের ধ্যান ভাঙে আর বাস্তবে ফেরে। স্যার আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু আপনি তো শুনছেনই না। কোথায় হারিয়ে গিয়েছিলেন শুনি? আরে এমন কিছু না, আসলে আমি একটা জিনিস নিয়ে খুব ভাবছিলাম গভীর মনোযোগ দিয়ে, তাই হয়তো আপনার কথা আমার কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। আচ্ছা এটাই হয়তো ঠিক। এখন এইসব ভাবনা বাদ দিয়ে চলেন ফ্রেশ হয়ে কাজে লেগে যাই। ইস, আর মাত্র একটা মাস, তাই দেশে চলে যেতে পারবো। ভাবতেই কেমন খুশি খুশি লাগে। অনেক খুশি লাগে। তা মিস্টার আকাশ সাহেব বাড়িতে কি বউ রেখে আসছেন নাকি? কি যে বলেন না স্যার, আমি এখনো বিয়েই করিনি, তাহলে বউ আসবে কোথা থেকে? তবে ইচ্ছা আছে বাবা মায়ের পছন্দ মতো সুন্দর একটা মেয়েকে মনের রানী বানাবো। সেটাই ভালো হবে। মা বাবার ইচ্ছার গুরুত্ব কয়জনই বা দিতে পারে বলেন? এই পৃথিবীতে তো তারাই সবচেয়ে বেশি সুখী যাদের বাবা মাও একা পরিবার আছে। রাসেলের কথা শুনে আকাশ কেন যেন একটু থমকে যায়, কেননা সে কেন এমন কথা বলতেছে। স্যার তাহলে আপনার মা বাবা কি এই পৃথিবীর বুকে বেঁচে নেই? রাসেল একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, জানি না আমার বাবা মা এই পৃথিবীর বুকে আজও আছে কিনা, কারণ আমি জন্মের পর তাদের দেখেছি কিনা সেটা মনে পড়ে না, কারণ আমি একটা এতিম ছেলে। তবে এই অভাবটা আমার নতুন পরিবারের সবাই একটু একটু করে পূরণ করেছে, দিয়েছে অসীম ভালোবাসা। স্যার আপনাকে দেখে কখনো বুঝতেই পারিনি আপনার মনে কোনো এতটা কষ্ট লুকিয়ে আছে। বুকে এত কষ্টের চাপা নিয়ে কি ভালো লোক সমাজের সামনে হাসি খুশি থাকেন বুঝতে থাকা আমার এই অবুঝ মন।
কি যে বলেন না, আসলে সব কিছু শিখতে হয় বেঁচে থাকতে হলে। স্যার যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করি। আপনি এত সময় ধরে কথা বলেই আসতেছেন, আর এখন বলছেন একটা কথা জিজ্ঞেস করতে চান, তাহলে কি এত সময় গান শোনালেন নাকি? স্যার কি যে বলেন না, আসলে এই কথাটা একটু ব্যক্তিগত, তাই আর কি। আচ্ছা বলেন শুনি, কারণ আপনি কথাটা না বলতে পারলে সারাক্ষণ বলেই যাবেন একটা কথা একটা কথা। তার চেয়ে বরং এখনই শুনে নিই। আপনি কখনো কোনো মেয়েকে কি ভালোবেসেছিলেন? রাসেল আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। চোখের কোণে নোনা পানি চিকচিক করতে শুরু করে। বুকের মাঝে কষ্টের মাথাটা নাড়া দিয়ে ওঠে। বেসেছিলাম একটা বেঈমানকে, নিজের জীবনের থেকেও বেশি। মনে করেন ও আমার বেঁচে থাকার একমাত্র উৎস ছিল। তাহলে সে আপনার সাথে বেইমানি কেন করলো? আপনি তো অনেক সুন্দর, আর আমি বলি ওই মেয়ের কপাল খারাপ যে আপনার মতো মানুষকে পেয়েও অবহেলায় হারিয়েছে। আমি এতিম, পরিচয় বলার মতো কিছুই নেই, টাকা পয়সার নামটাও তো নেই, তাই সে আমাকে রেখে চলে গেছে অন্য কোনো গন্তব্যে, যেখানে তার মনের মতো সব কিছুই আছে। স্যার ওই মেয়েরে যদি আমি কখনো সামনে পেতাম, ঠাস করে গালে একটা থাপ্পড় দিয়ে শুনে দিতাম টাকা পয়সায় কি বেঁচে থাকার জন্য সব? টাকা পয়সায় তো সব, না হলে কি সে আমাকে ছেড়ে যেত? একটা সময় কতই না ভালোবাসতাম, একটা মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিত না। কিন্তু এখন মানুষ দুটো একই আছে, শুধু সময়টা পাল্টে গেছে। আচ্ছা স্যার, অনেকে শুনেছি এখন এসব বাদ দিয়ে চলুন, কাজে যাওয়া যাক, আর তো কয়েকটা দিন মাত্র। চলেন, একটু দেরি হয়ে গেল মনে হয়। রাসেল চোখের কোণে জমে থাকা নোনা পানি ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে রেডি হতে চলে যায়। এদিকে আকাশও রেডি হয়ে নেয়। কিছু সময় পরে দুজনেই বেরিয়ে পড়ে। সারাদিন ট্রেনিং করে সন্ধ্যার আগে বাসায় চলে আসে। স্যার আজকের দিনটা খুব ভালো কেটেছে, কখনো মনেই হয়নি আমি ট্রেনিংয়ে আছি। তা মিস্টার আকাশ, কেন মনে হলো না শুনি? আর আপনার মনটা এত খুশি খুশি বা কেন মনে হচ্ছে? এতদিন আপনার মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টের কথাটা জানতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু সেটা আজকে শুনতে পেরেছি, তাই মনটা খুব ফ্রেশ। ওরে বাবারে, আমি তো এখন বুঝতে পারলাম। আচ্ছা যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন কেমন? ঠিক আছে স্যার, আমি গেলাম, আপনিও ফ্রেশ হয়ে নিন। রাসেল গিয়ে ফ্রেশ হয়ে হালকা একটা নাস্তা করে বিছানায় এসে গাটা এলিয়ে দিতেই যেন ঘুম পড়িয়ে এসে জড়িয়ে ধরে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। রাসেলের ঘুম ভাঙে রাতে। উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ফোনটা হাতে নিয়ে রাতের কথা চিন্তা করতে থাকে। আজকে রাফির কথা ওর খুব করে মনে পড়তেছে। কোনো ওয়েও নেই যে ওর সাথে যোগাযোগ করবে, তাই মনের মাঝে এক বালতি কষ্ট নেই, আবারও ঘুমের দেশে পাড়ি জমায়। এভাবে পার হয়ে যায় 27টা দিন। আর মাত্র কয়েকটা দিন, তারপরে চলে যাবে সেই চিরচেনা নিজের জন্মভূমি বাংলাদেশে। ভাবতেই কেমন জানি খুশি খুশি লাগে। এমন সময় আকাশ চলে আসে আর বলে, স্যার আমরা তো চলেই যাব, এখন পরিবারের সবার জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে গেলে সবাই অনেক খুশি হবে। আমি তো এমনটা ভেবে দেখিনি। আপনি এসে সত্যি কথাটাই বলে মনে করাই দিছেন। হ্যাঁ স্যার, আমি সবসময় সঠিক কথাই মনে করিয়ে দিই, দেখলেন তো নাকি? দেখলাম, এটা একটা আপনার বিশেষ গুণ বলা যায়। তা কখন যেতে চাচ্ছেন শপিং করতে? আজকে তো কোনো কাজ নেই, তাই আজকে গেলেই কিন্তু ভালো হতো, পরে আবার কি হবে কে জানে। সেটাও তো কথা। আচ্ছা তাহলে আমরা বরং বিকেলের দিকে যাবনি কেমন? আচ্ছা স্যার ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটা উল্টানোর সাহস কি আর আমার আছে বলেন? আরে কি যে বলেন না। আচ্ছা এখন গিয়ে নাস্তা করেন, আমি করে নিয়েছি। আচ্ছা স্যার, আমি তাহলে যাই। আকাশ কথাটা বলে স্থান ত্যাগ করে, তার থাকার জায়গায় চলে যায়। এদিকে রাসেল বসে বসে ভাবে কার জন্য কি নেবে, কি নেবে, কি নেবে ভাবতেই থাকে, কিন্তু তার মাথায় আসে না আসলে কি নিলে সবাই খুশি হবে। এভাবে সময় গড়িয়ে গড়িয়ে বিকেল হয়ে আসে। আকাশ রেডি হয়ে রাসেলের কাছে আসে। স্যার আমি তো রেডি হয়ে এসে পড়লাম, কিন্তু আপনি তো এখনো রেডি হননি। আরে আর বলিও না, আমি দুপুরে ঘুমিয়েছিলাম, তাই উঠতে একটু লেট হয়ে গেছে। তুমি সোফায় গিয়ে বসে একটু অপেক্ষা করো, আমি এই রেডি হয়ে এলাম। আচ্ছা স্যার, ভাবির মতো আবার মেকআপ করে সময় নষ্ট করিয়েন না। আকাশ কথাটা বলে হাসতে হাসতে চলে যায় সোফায়। রাসেলেরও হাসি পায় আকাশের কথা শুনে। রাসেল রেডি হয়ে আকাশের কাছে আসে। এই যে মিস্টার আকাশ সাহেব, চলে যাওয়া যাক। আপনি তো গভীর মনোযোগ দিয়ে ভাবির কথা ভাবতেছেন মনে হয়। ভাবি নাই, তাহলে ভাবির কথা ভাববো আর কেমনে বলেন? আচ্ছা চলেন। রাসেল আর আকাশ কথা বলতে বলতে চলে আসে শপিং মলে। শপিং মলের ভিতরে গিয়ে এটা ওটা দেখতে থাকে। রাসেল কি নেবে ভেবে উঠতে পারে না। এইদিকে আকাশের কেনাকাটা কিন্তু শেষ। স্যার আপনি কখন কিনবেন? সেই কখন থেকে শুধু দেখেই যাচ্ছেন, কিছুই তো কিনছেন না। কি নিলে সবাই খুশি হবে সেটাই আমি ভেবে পাচ্ছি না তো। তাহলে কি কিনবো বলেন? আরে আপনার মনের মতো কিছু কিনে নিন, হবে না? আপনি আর বলছেন আমি সময় বেশি নষ্ট করেছি।
না, নিজেকে তো আর নিজে বলতে পারি না, তাই সব বাদ দিয়ে চলে যাওয়া যাক রেস্টুরেন্টে। রাসেল আকাশ একটা রেস্টুরেন্টে ঢুকে পছন্দের খাবার অর্ডার করে খেয়ে বিল মিটিয়ে সোজা বাসায় চলে আসে। সারাদিন অনেকটাই ক্লান্ত থাকার কারণে বিছানায় গা এড়িয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। ঘুম ভাঙে রাতে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিয়ে রুমে এসে বাড়িতে কল দেয়। সঙ্গে সঙ্গে আহানা কল রিসিভ করে। হ্যালো ভাইয়া, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। তা তোরা সবাই কেমন আছিস? আমরাও অনেক ভালো আছি, কিন্তু তোকে অনেক মিস করছি রে ভাইয়া। সারাক্ষণ একা একা লাগে, মন চাই তোর কাছে ছুটতে আসি। ছুটে আর আসতে হবে না, আমি নিজের কয়েকদিন পরে তোর কাছে চলে আসতেছি, বুঝতে পারলি? তোরা এত সুন্দর গুছিয়ে বাংলা কথা যদি না বুঝতে পারি তাহলে কি আর হিন্দি বুঝতে পারবো বল? সেটাও ঠিক। তা বাবা মা কোথায় রে পেতনি? আম্মু নামাজ পড়তেছে আর আব্বু মসজিদে গিয়েছে নামাজ পড়তে। সবাই যখন নামাজ পড়তে গেছে তখন তুই কেন নামাজ না পড়ে ঢং ঢং করে নেচে বেড়াচ্ছিস শুনি? এমনি ভালো লাগছে না তো, তার জন্য এইভাবে আছি। শোন, নামাজের কাছে কিন্তু কোনো অজুহাত চলে না, সো বি কেয়ারফুল। ভাইয়া, আমি কাল থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে এখন? নামাজ পড়ে আল্লাহর কাছে থেকে তওবা করে ক্ষমা চেয়ে নিস, এত বছর জানা অজানায় গুনাহ করার জন্য। আর শোন, রোজা কিন্তু থাকিস, কেমন? এভাবে আরো অনেক কথা বলে রাসেল কলটা কেটে দেয়। এদিকে রাফি রাসেলের ছবিটা হাতে নিয়ে বারবার দেখছে আর কান্না করতেছে। রাফিরও যে একটু ভালো লাগতেছে না রাসেলের চাঁদ মুখটা না দেখতে পেয়ে। রাসেল, তুই কোথায় চলে গেলি আমাকে এভাবে একা ফেলে? তোকে যে বদ্ধ দেখতে ইচ্ছে করে, তোর কথা সারাক্ষণ মনে পড়ে, কোনো জায়গা বাকি রাখিনি তোকে খোঁজার, কিন্তু দিন শেষে ফিরেছি খালি হাতে। ফিরে আয় না দোস্ত আমার কাছে। তোর কি আমার কথা মনে পড়ে না? বল, যেখানে থাকিস ভালো থাকিস। এইদিকে রাসেল ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে নাস্তা করে নেয়। সকালের সুন্দর মিষ্টি রৌদ্রের মিষ্টি আলোটা উপভোগ করতেছে জানালার পাশে বসে। তখনই নিধির কল আসে রাসেলের ফোনে। রাসেল নিধির কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে, কেননা নিধি আজকে কয়েকদিন পরে ফোন করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো কদিজা? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তা ম্যাডাম, তুমি কেমন আছো? এই তো, তুমি যেমনটা রেখেছিলে সেদিন কথা বলার সময়, ঠিক তেমনই আছি। কি ব্যাপার ম্যাডাম, খোঁজ না নেওয়া মেয়েটা যে আজকে এই ছেলেটার খোঁজ নিতে আসলো, তাও আবার অনেক দিন পরে? আমি না হয় কোনো এক কারণে তোমার খোঁজ নিতে পারিনি। কই, তুমি তো একটা মুহূর্তের জন্য আমার খোঁজ নাওনি। নিতে চেয়েছিলাম কিন্তু পারিনি নিতে, তোমার জন্য। হ্যাঁ, শুধু তোমার জন্য। এই আমি আবার কি করলাম যে তুমি আমার জন্যই আমার খোঁজ নিতে পারোনি শুনি? কারণ তুমি আমাকে এতদিন 3G স্পিডই মনে করেছো, তাই তোমার মনের চাওয়া আমার কাছে পৌঁছায় নাই। কিন্তু আজকে 5G স্পিড চেয়েছো দেখেই আমার কাছে পৌঁছে গেছে, বুঝলে? রাসেলের কথা শুনে নিধি তো হাসতে হাসতে শেষ। কি বলে রাসেল এইসব? কিভাবে বললে? আমি তো তোমার কথা শুনে গুলিয়ে গিয়েছিলাম, না জানি কি বলবে। হায় হায়, এত সুন্দর হাসিটার কারণে যে আমার বুকের বাম পাশটায় চিনচিন করে ওঠে, সেটা কি বোঝো না? আমি হলাম তোমার মনের ডাক্তার, সুতরাং এইটুকু বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, বুঝলে জানেমান? বুঝলাম, তাই তো ধীরে ধীরে আমাকে তোমার প্রেমে ঘায়েল করতেছো। আমি তো চাই না এটা, কারণ কষ্ট রাখার ইঞ্চি পরিমাণ জায়গা আমার বুকে নেই। আমি আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমার মনের কোণে জমে থাকা সব কষ্ট দূর করে দেব। তুমি শুধু একবার আমার হাতটা ধরে দেখো। তোমার হাত কি আমার কাছে আসবে নাকি যে আমি ধরে দেখবো? বলো, কি যে বলো বুঝি না। হায় রে কপাল আমার, আমি সিরিয়াস কথা বলছি আর তুমি মজা নিচ্ছ। আমি তো সত্যিই বললাম, তোমার হাত কি আর এখন লন্ডন আসবে নাকি যে আমি ধরবো? আরে গাধা, আমি কি সেটা বলেছি নাকি? তুমি আমাকে তোমায় ভালোবাসার একটা সুযোগ দিয়ে দেখো। আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে একদম বাম পাশটাই আগলে রাখবো, কখনো হারাতে দেব না। নতুন নতুন প্রেমে পড়লে সবাই এরকম মিষ্টি কথা অনেক বলে, কিন্তু যখন বয়ফ্রেন্ড পুরাতন হয়ে যায় তখন প্রেমিকার কাছে সেই বয়ফ্রেন্ড হয়ে যায় নিম পাতার থেকেও বেশি তেতো। দেখো, আমি জীবনেও কাউকে ভালোবাসিনি, হয়তো আল্লাহ তোমাকে আমার ভাগ্যে লিখে রেখেছে বলেই তোমাকে দেখে এই দিলে ঘন্টি বেজেছে। এখন হয়তো তোমার দিলটা স্টিলের আবরণে মোড়ানো, তাই ঘন্টি বেজেছে, কিন্তু যখন স্টিলের আবরণের খোলস মুক্ত হয়ে কাঠ বেরিয়ে আসবে তখন আর ঘন্টি বাজবে না, তখন বলবে मैं तो मैं हूँ, तुम अपना है कौन? না হবে না, কারণ
তোমার ভালোবাসা দিয়ে আমার মনের সেই স্টিলের আবরণকে ভালোভাবে হোল্ডিং করেছি, যেটা কখনো ছেড়ে যাবে না। দেখো নিধি, আমি আগেও বলেছি, এখনও বলছি, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। কেন শুধু শুধু আমার সাথে নিজেকে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাইছো বলো? আমি তোমার প্রেমেই নিজেকে বিলিয়ে দিতে চাই, তাতে আমার মরণ হলেও পিছু পা হব না। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? বলো না। তুমি আমার কে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শুনি? মুখে তো ঠিকই বললে আমাকে ছাড়া থাকতে পারবে, কিন্তু বুকের বাম পাশটায় হাত দিয়ে দেখো কেমন ধক করছে। মনে মনে এই বুঝি অক্সিজেনের মান কমে যাচ্ছে, কেননা আমি তোমার অক্সিজেনের উৎস। রাসেল কি বলবে ভেবে পায় না, কেননা যেটাই বলে এই মেয়ে সেটাই কোনো না কোন যুক্তি দিয়ে সেটা হারিয়ে দেয়। তোমাকে ছাড়া বাঁচতে পারবো কিনা সেটা জানি না, তবে আমি আর কষ্ট নিতে পারবো না। সবার কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সহ্য করার ক্ষমতা আমাকে দেয়নি। তোমার এই কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে না, কারণ আমি তোমাকে কখনোই কষ্ট দিবই না, সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। প্লিজ একটা বার সুযোগ দিয়ে দেখো, কখনো ছেড়ে যাব না। পারবো না আমি তোমাকে আমার এই জীবনে ঠাঁই দিয়ে কষ্টের সাগরে ডুবিয়ে মারতে। সবাই তো বলে নিজের কষ্ট ভাগ করে নিলে নাকি কষ্ট অনেকটাই হালকা মনে হয়। তুমি না হয় তোমার কিছু কষ্ট আমাকে দিয়ে আমার সম্পূর্ণ হাসি খুশি তুমি নিয়ে নাও। দেখো নিধি, তুমি এখন হয়তো বুঝতে পারছো না ভালোবাসার মোহে পড়ে, কিন্তু যখন মোহ কেটে যাবে তখন আর আমাকে তোমার ভালো লাগবে না। এই দেহে প্রাণ থাকতে তোমাকে কখনো ভুলবো না। আর তোমার বুকে জায়গা দিতে না পারো, আমাকে তোমার বাড়ির কাজের মেয়ে করে রেখো, তবু তোমার সেবা করার একটা সুযোগ অন্তত পাবো। নিধির এমন আবেগ জড়ানো কথা শুনে রাসেল কি জবাব দেবে খুঁজেই পায় না। একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের বাড়ির কাজের লোক হতে চায় বলেন? কি বলেন আপনারা? নিধিকে রাসেল মেনে নিবে নাকি এড়িয়ে যাবে? হা হা হা, নিধি তুমি আমাকে হাসালে, কারণ আমার নিজের তো কোনো বাড়ি নেই, তাহলে কাজের মেয়ে হবে কিভাবে? আরে তোমার বুকের বাম পাশটা আমার জন্য একটা বাড়ি, বুঝলে? আর আমি ওই বাড়িটার কাজের মেয়ে হতে চাই। এমনিতেই করোনার সিজন, তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তুমিও না কি এমন সব কথা বলো? আমি না হেসে পারি না। আপনারাই বলেন, এমন মেয়েকে কি জীবনসঙ্গী হিসেবে পেয়েও হারিয়ে ফেলা যায়, যেখানে সে নিজেই তার বাড়ির দায়িত্ব নিতে চায়? বাব্বা, সব কিছু নিজেই বলে এখন আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, তাই না? তুমি তো আমার সব, তোমার সাথেই তো এমন দুষ্টুমি করবো, তাই না? আচ্ছা তুমি থাকো কেমন, আব্বু ডাকছে, দেখি কি বলে। আচ্ছা তাহলে যাও, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওকে, তুমিও ভালো থাকো। আল্লাহ হাফেজ।